বলছিলাম যে তোমার ইলেকট্রিসিটি রুল যেটা আছে, আর মাত্র 4টে রুল বলেছিলাম, 78, 77, আর বোধহয় 80 এবং 81, এই 4টে রুল আছে। রুলগুলো আমি আজকে আর বলবো না সেরকম কিছু, মানে সেইভাবে বলবো না এই জন্য, কারণটা হচ্ছে এই রুলগুলোতে আর খুব বেশি ডিটেল আমার বোঝানোর কিছু নেই, কারণ রুলগুলো তোমরা নিজেরা বুঝতে পারছো যে ক্লিয়ারেন্সের কথা বলেছে, স্যার ওখানে একটা কোনটাতে কাট কতটা আউট। কি ক্লিয়ারেন্স। হ্যালো হ্যাঁ বলো। স্যার, একটা কাট আউট বলেছিলেন এর আগের দিনে, ওই ব্যাপারটা একটু বলে দিলে ভালো হতো। কাট আউট, আচ্ছা। কাট আউট মানে হচ্ছে বেসিক্যালি, মানে রুল কি বলছে, রুল বলছে ধরো এটা তোমার বেয়ার কন্ডাক্টর, বেয়ার কন্ডাক্টর থেকে তোমার ঘরে একটা সার্ভিস লাইন ঢুকেছে, একটা সার্ভিস লাইন ঢুকেছে। সার্ভিস লাইনটা কোথায় ঢুকেছে? ডাইরেক্ট ঢুকেছে তোমার কিলোওয়াট আওয়ার মিটারে, মিটারে ঢুকেছে। মিটার থেকে লাইনটা বেরিয়েছে। আমি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বলে দিচ্ছি, ধরো, হুম, এই তো। আর কি আছে? আর ধরো একটা কন্ডাক্টর, একটা ইয়ে আছে তোমার, আর্থিং আছে, আর্থিং আছে, এই 3টে লাইন যাচ্ছে। তো রুল বলছে যে সাপ্লায়ার, মানে যারা হচ্ছে এই সার্ভিস লাইন মিটার যারা দিয়েছে, এই সাপ্লায়ারকে এনশিওর করতে হবে যে কনজিউমারের প্রিমাইসিসে একটা কাট আউটের প্রভিশন রাখতে। কাট আউট মানে কিছু না, একটা মেন সুইচের মতো একটা জিনিস, হ্যাঁ, বেসিক্যালি একটা মেন সুইচ। কোথায় সেটা? আদার দেন আর্থিং এবং নিউট্রাল কন্ডাক্টর। রুল বলছে যে আর্থিং এবং নিউট্রাল কন্ডাক্টর ছেড়ে বাকি যে ফেজ আছে, এটা যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে সিঙ্গেল একটা, যদি এটা 3 ফেজ হয় তাহলে আর ওয়াই বি তিনটেতেই, তিনটেতেই একটা হচ্ছে এই একটা কমন কাট আউট প্রভিশন দিতে হবে। এটা রুলে বলছে। কাট আউট মানে কিছুই নয়, এটা একটা মেন সুইচ। এটা মানে সাপ্লায়ার দেবে, সাপ্লায়ারের নিজের। এরপর হচ্ছে আমার এন্ডে আমাকে নিজেকে একটা, মানে যেটা বলছে রুলে, যে আমাকে নিজেকে একটা ইয়ে লাগাতে হবে। হুম, এটা আমরা যেটা লাগাই সেটা মেন সুইচ বক্সটা ধরো। কিন্তু তার আগে মানে ওদেরকে একটা বলছে সুইচ দিতে হবে, এইটা হচ্ছে বক্তব্য, আর কিছু বক্তব্য না। বুঝতে পারছে? এইটা এটা আমাদের যে মেন সুইচ বক্সটা সেটা, এটা সেটা তো আমাদের সম্পত্তি, ওটা তো ওদের সম্পত্তি নয়, এটা আমাদের নিজেদের জিনিস। অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে কাট আউট একটা দেওয়ার প্রভিশন কথা বলা আছে, যে ফেজের কন্ডাক্টর একটা কাট আউট দিতে হবে প্রভিশন, এটা রুলে বলছে। যদিও আমাদের এটা বলছিলাম যে এটা দেওয়া হয় না, আমাদের নর্মালি রেসিডেন্সিয়াল এটা দেওয়া হয় না, দেয় না আর কি ওরা। কাট আউট কোন জিনিসটা বোঝা গেছে? এইটা হচ্ছে কাট আউট, এইটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। এরপর যে যে রুলগুলো আছে তোমাদের দেখো, সে রুলগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ক্লিয়ারেন্স রিলেটেড রুল আছে কিছু। ক্লিয়ারেন্স রিলেটেড যত কি রুল আছে, সেই রুলগুলো আমি ডিটেল খুব একটা কিছু বলবো না, তার কারণটা হচ্ছে ওগুলো খুব একটা বলার দরকার পড়বে না, তোমরা নিজেরাই একবার পড়ে বুঝে যাবে জিনিসটা কি বলছে। তবে কয়েকটা টার্মিনোলজি আমি বলে দেবো। ওখানে কিসের কিসের ক্লিয়ারেন্স বলেছে, দেখো ওখানে প্রথম হচ্ছে তোমার বিভিন্ন ভোল্টেজের রেঞ্জ অনুযায়ী দাঁড়িয়ে ক্লিয়ারেন্স অ্যাবাভ গ্রাউন্ড অফ দ্য লোয়েস্ট কন্ডাক্টর। মানে ধরো, এই ধরো 4টে তার গেছে, হুম, এখানে একটা পোল, এখানে একটা পোল, এখানে একটা পোল হয়ে গেছে। লোয়েস্ট কন্ডাক্টর যেটা আছে, সব থেকে নিচে যেটা আছে লোয়েস্ট, এই লোয়েস্ট কন্ডাক্টরটা মাটি থেকে কতটা উঁচুতে থাকবে সেইখানকার ক্লিয়ারেন্সটাও কিছু কথা বলেছে। লোয়ার মিডিয়াম ভোল্টেজের জন্য একটা রেটিং বলে দিয়েছে, হাই ভোল্টেজের জন্য একটা রেটিং বলে দিয়েছে। কিন্তু যেটা বলার বক্তব্য, দেখো দু রকম কথা বলা আছে, একটা বলা আছে অ্যালং স্ট্রিট, একটা হচ্ছে অ্যাক্রস স্ট্রিট। অর্থাৎ আমার এইটা যদি রাস্তা হয়, ধরো এটা একটা রাস্তা, হুম, রাস্তা ধারে বাড়ি ঘর, দোকানপাট, বিল্ডিং টিল্ডিং এক গাদা কিছু আছে। এদিকেও রয়েছে এরকম বিল্ডিং টিল্ডিং, দোকানপাট, বাড়িঘর, অনেক কিছু আছে। তো এই যে বিল্ডিং বা এই জিনিসগুলো আছে, অ্যাক্রস স্ট্রিট মানে বলছে তারটা যদি এইভাবে যায়, ক্রস করে যায়। অ্যালং স্ট্রিট মানে বলছে তারটা যদি এভাবে যায়, রাস্তা বরাবর যায়। বুঝতেই পারছো কোনটা বেশি হওয়া উচিত, মানে কোন ক্লিয়ারেন্সটা
অর্থাৎ গ্রাউন্ড থেকে যে ক্লিয়ারেন্সের কথা বলছি আমরা, এই ক্লিয়ারেন্সটা কোনটার জন্য বেশি হওয়া উচিত? অ্যাক্রসে বেশি হওয়া উচিত না অ্যালং এ বেশি হওয়া উচিত? অ্যাক্রসে। অ্যাক্রসে বেশি হওয়া উচিত। তার কারণটা হচ্ছে, যদি এই ক্লিয়ারেন্স আমরা কেন রাখছি রাখছি তার কারণটা হচ্ছে কোনো অবস্টাকেল যেন এর কাছাকাছি না চলে আসে। তাহলে এইখানে তো ধরো অনেক বিল্ডিং টিল্ডিং এটা ওটা রয়েছে, বা আমরা ধরো কোনো একটা কিছু একটা নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এই জায়গাগুলোতে সেই জিনিসগুলোতে আমরা হাঁটাচলা করি করি, বা কিছু জিনিস নিয়ে যাওয়া হতে পারে, কোনো বিল্ডিং যেতে পারে। তাহলে এই জায়গাগুলোতে অর্থাৎ যে যে বরাবর আমার কনজেস্টেড, দেখো আমরা কি হয় রাস্তার আশেপাশে অনেক কনজেস্টেড জিনিসপত্র থাকে, তো কনজেস্টেড এরিয়া থাকে জায়গাগুলো। রাস্তাটা তো ধরে নিচ্ছে আমি খালি আছে, তো রাস্তার আশেপাশের জায়গাগুলো কনজেস্টেড, কাজে ওইখানে ক্লিয়ারেন্স আমাকে বেশি রাখতে হবে। অর্থাৎ যদি এক ক্রসের লাইন যায় ক্লিয়ারেন্স বেশি থাকবে, আর অ্যালং যদি হয় ক্লিয়ারেন্স একটু কম রাখলেও চলবে। কারণ কি? কারণ এই তারটা যদি ছিঁড়ে পড়ে রাস্তাতেই পড়বে, জনবসতির ওপর পড়বে না। সেই জন্য দেখো ওখানে যে বলা আছে অ্যাক্রস এবং অ্যালং, দেখো দুটোতে দু রকম রেটিং পেয়ে যাবে। ঠিক আছে, কি কি রেটিং আমি আর বলছি না। এরপর হচ্ছে, এটা হচ্ছে স্ট্রিট গেল, স্ট্রিট মানে স্ট্রিটের অ্যাক্রসে এবং অ্যালং এ গেল। ঠিক আছে, আরেকটা বলছে আদার দ্যান স্ট্রিট, রাস্তা যদি না হয়। রাস্তা যদি না হয় মানে তুমি বলতে পারো কোথায়, ধরো জমি, চাষের জমি, সেই জমির ওপর দিয়ে তার গেছে, সেইখানে তো বেশি মানুষ বা বেশি গাড়ি ঘোড়া কিছুই চলাচল করে না, অলমোস্ট ফাঁকা আছে, তখন বলছে ওইখানে তুমি ক্লিয়ারেন্স আরো কম দিতে পারো। তার মানে আমি যদি একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যে সব থেকে বেশি হচ্ছে অ্যাক্রস বরাবর সব থেকে বেশি, তারপর হচ্ছে অ্যালং বরাবর, তারপর হচ্ছে আদার, আদার দ্যান স্ট্রিট। রাস্তা না হলে ক্লিয়ারেন্স আরো কম থাকবে। এবার কোনটার কি রেটিং আছে তোমরা একটু দেখে নিও, যে পিডিএফটা পাঠিয়েছো এটা দেখে নিও। বেশ, এটা গেল তোমার কন্ডাক্টরের এই মানে এই বরাবর একটা ইয়ে, যেটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমার মনে হয় এটা তোমাদের বলে দেওয়া দরকার, সেইটা একটু বলে দিচ্ছি, পারলে নোট করে নাও। এটা আমার পিডিএফ এও নেই, পারলে একটু নোট করে নাও ওটা। যে ধরনের ক্লিয়ারেন্স গুলো এখানে বলা হচ্ছে সেই ক্লিয়ারেন্স গুলো কিন্তু আমার মানে গ্রাউন্ড মানে অ্যাভাব গ্রাউন্ড, তোমাদের যে বইয়ে যে রুল গুলো রয়েছে ওটা হচ্ছে অ্যাভাব গ্রাউন্ডের রুল গুলো রয়েছে। এইটা বলা নেই যে আমার বাড়ির পাশ দিয়ে যদি একটা ন্যাকেট তার যায়, বেয়ার কন্ডাক্টর যায়, মানে ধরো আমি জানলা খুলছি, জানলা খুলে দেখি সামনে যে একটা বেয়ার কন্ডাক্টর গেছে। আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি? অর্থাৎ ধরো আমি তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারটা বললাম, ঠিক আছে, তো মনে করো এই বরাবর রাস্তা, হুম, রাস্তায় দুটো বিল্ডিং দাঁড়িয়ে আছে, এইটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর এইখানে একটা ছোট্ট জানালা আছে, এই জানলায় তুমি বসে আছো, এটা উইন্ডো, এই উইন্ডোতে তুমি বসে আছো, এবং তুমি বসে কি দেখছো, যে এইখান দিয়ে ধরো একটা তার চলে গেছে, মানে এই বরাবর একটা তার চলে গেছে। অ্যাকচুয়ালি এটা এই বাইকটা প্যারালালি গেছে, আমি এটা বোঝানোর জন্য এভাবে এঁকেছি। হ্যাঁ, মানে এই বরাবর একটা তার চলে গেছে, আমি যদি ফ্রন্ট ভিউ দেখি তাহলে তারটাকে সেইভাবে দেখবো, ফ্রন্ট ভিউ যদি দেখি। আর টপ ভিউ দেখলে আমি দেখবো রাস্তাটা, হ্যাঁ এইভাবে তারটা চলে গেছে। তো আমি যদি এই জানলায় বসে দেখবো তারটা আমার সামনে দিয়ে এই বরাবর চলে গেছে, অর্থাৎ সাইড ভিউ যদি দেখি দেখবো এই বরাবর তারটা চলে গেছে আমার সামনে দিয়ে, এটা আমার মনে করো জানলা, জানলা দিয়ে একটা তার চলে গেছে। তাহলে ওই তারটা আমার জানলা থেকে কত দূরে আছে, মানে বলতে গেলে এই তারটা এবং এই বিল্ডিং এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে, সেইটা কিন্তু তোমাদের যে সিলেবাস মানে এটা আই থিঙ্ক 68 নাম্বার রুলে মোস্ট প্রবলি আছে, 68 বা 64 আছে, যেটা তোমাদের সিলেবাসে মানে বলা নেই, বাট এটা জেনে রাখো। এইটা কি বলছে? এটা বলছে যে মানে অর্থাৎ এই যে আমি যে এইটা বলছি, এটা বাই ডিফল্ট বলা আছে যে 11 কেভি থেকে আপ টু 11 কেভি আর কি, আপ টু 11 কেভি। এটা বলে দিচ্ছে যে দিস ডিস্টেন্স মানে একটা বিল্ডিং থেকে এর যে ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স, ঠিক আছে, হরাইজন্টাল ডিস্টেন্স, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। তো কেন কোনটা কেন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটোই আমাকে জানতে হবে সেটা একটু দেখি।
সেটা হচ্ছে এমনটা হতে পারে যে তোমার বাড়ির পাশ দিয়ে তার গেছে, অর্থাৎ এই কেসটা হচ্ছে হরাইজন্টাল কেস। আর একটা হতে পারে ভার্টিক্যাল কেস। ভার্টিক্যাল কেস মানে কি? সেটা হচ্ছে আরেকটা বিল্ডিং, মনে করো এরকম জায়গা রয়েছে, ছোট একটা বিল্ডিং রয়েছে এই জায়গায়, তাহলে সেই বিল্ডিং এর বাড়ির ছাদে যে লোকটা এসে দাঁড়াবে, সে লোকটা কি দেখবে? যে আমার মাথার উপর দিয়ে তার গেছে, তাই না? তার মানে একটা বিল্ডিং থেকে একটা ওয়্যারের হরাইজন্টাল ডিসটেন্স হয়, আর একটা হয় ভার্টিক্যাল ডিসটেন্স। তো এরা কত কত হবে? আচ্ছা, কি মনে হয়, হরাইজন্টাল বেশি হওয়া উচিত না ভার্টিক্যাল বেশি হওয়া উচিত? তোমরা একটু নিজের আইডিয়া থেকে বলো তো। ভার্টিক্যালটা বেশি হওয়া উচিত না হরাইজন্টালটা বেশি হওয়া উচিত বিল্ডিং থেকে? হরাইজন্টাল স্যার, ভার্টিক্যালটা বেশি হওয়া উচিত। ভার্টিক্যালটা বেশি হওয়া উচিত। কারণটা যদি মিউট করো। ভার্টিক্যালটা বেশি হওয়া উচিত, কেন বেশি হওয়া উচিত? তার কারণটা হচ্ছে এই তারটা যখন যাচ্ছে, দেখো এই লোকটার কিন্তু বিপদের সম্ভাবনা বেশি তোমার থেকে। তুমি এখানে বসে আছো জানলায়, তোমার সোজাসুজি তার গেছে, তারটা যদি ছিঁড়ে পড়ে বা কিছু একটা হয় বা স্যাগিং হয়, ঝুলে যায়, এর বিপদ আছে। তোমার কিন্তু কোনো বিপদ নেই। তাই বুঝতেই পারছো হরাইজন্টাল ডিস্টেন্স কম হবে, ভার্টিক্যাল ডিস্টেন্স বেশি হবে। তাই আমি বলতে পারি ভি গ্রেটার দ্যান এইচ। এবং সেটা কি বলছে যে আপ টু 11 কেভি তুমি 2 মিটার হতে পারে। আচ্ছা, আমি হরাইজন্টাল ব্লু কালার রেখেছিলাম, ঠিক আছে, দাঁড়াও। আপ টু 11 কেভি হরাইজন্টাল ডিস্টেন্স হতে পারে 2 মিটার, যেখানে ভার্টিক্যাল ডিস্টেন্স হবে প্রায় 3 মিটার মতো। যখনই এটা 11 থেকে তোমার 33 কেভি রেঞ্জে চলে যাবে, তখনও এটা হচ্ছে প্রায়, সরি 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 সরি, ভুল বললাম গো। 11 কেবির জন্য 1.2। অর্থাৎ হরাইজন্টাল ডিস্টেন্সটা একটু কম হতে পারে 1.2 মিটার মতো, আর ভার্টিক্যাল ডিস্টেন্সটা 2.0 মতো হতে হবে। যখন 11 থেকে 33 কেবি রেঞ্জে উঠে গেল, তখন এটা হতে পারে 2 মিটার, কিন্তু এইটা হবে তখন 3.7 মিটার। এরপর এই ভোল্টেজ রেঞ্জ যদি আরো বাড়ে, তখন কত করে অ্যাড হবে? বলছে 0.3 মিটার করে অ্যাড হবে দুটোর জন্যই, বোথ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, দুটোর জন্যই 0.3 মিটার প্লাস, মানে অ্যাড হবে ফর ইচ 33 কেভি। মানে বলতে চাইছে যে এর পরের 30 30 33 করে তুমি অ্যাড করতে থাকো, অর্থাৎ তুমি যদি বলো যে স্যার 100 কেবিতে কত, মানে 100 কেবি সিস্টেম যদি এক্সিস্ট করে না, তুমি যদি জানতে চাও যে স্যার যদি 100 কেবি সিস্টেম হয় তাহলে কতটা গ্যাপিং হবে, তো 100 মানে কি, এর সাথে আরো দুবার 30 যোগ হয়েছে, মানে দুবার 0.3 যোগ হবে। অর্থাৎ পার ইচ 33 কেবি যদি তুমি অ্যাড 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 করতে থাকো, তাহলে 0.3 মিটার করে এগুলো অ্যাড হতে থাকবে। এই হচ্ছে রুল। দেখো রুলটা সবাই বুঝতে পেরেছো কিনা? পারলে তোমরা এই ছবিটা খাতায় একটু এঁকে নাও। এটাকে আমরা বলছি হরাইজন্টাল ডিস্টেন্স, এটাকে বলছি আমরা ভার্টিক্যাল ডিস্টেন্স। আমরা এটা বুঝে গেছি যে ভার্টিক্যালটা হচ্ছে গ্রেটার দ্যান হরাইজন্টাল, হরাইজন্টালটাকে আমি নীল কালারে রেখেছি, ভার্টিক্যালটাকে আমি ব্ল্যাক কালারে লিখেছি, এবং বলেছি বিভিন্ন ভোল্টেজ রেঞ্জের জন্য এই স্পেসিংটা কত হওয়া দরকার। তো এই হচ্ছে তার ইয়ে। এবং অ্যাভাব 33 কেভি, প্রত্যেক 33 কেভি স্ল্যাবের জন্য 0.3 মিটার করে অ্যাড হবে। এই হচ্ছে রুল। পারলে এটা খাতায় লিখে নাও, নোট করে নাও, কারণ আমার পিডিএফেও নেই, তোমাদের ইয়েতেও নেই, মানে সিলেবাসেও নেই। জানতে হবে, সিলেবাসে নেই মানে পরীক্ষায় আসবে না, বাট এটা জেনে রাখো না, জানতে ক্ষতি কি। সবার হয়ে গেলে বলবে, আমি আমি 2 মিনিট টাইম দিচ্ছি। স্যার এটা কত নাম্বার বলো।
এটা মনে হয়, আমার ঠিক জানি না, মনে হয় 64 বা 68 কিছু একটা হবে হয়তো, দেখতে হবে, আমার মনে নেই। ওইরকম কিছু একটা রুল আছে। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এটা লিখে নাও ছোট্ট করে, তারপর মুছবো এটা আমি। এইটা হচ্ছে ওয়্যার, এটা হচ্ছে ওয়্যার। মুছছি এবার তাহলে আমি, কারণ না হলে হয়নি বলবে। স্যার। আই বাবা। নাকু, আমি জল খেয়ে নিই। এবার মুছবো। মুছছি। হ্যাঁ, এর পরে যে রুলগুলো আছে সেই রুলগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। শুধু দুটো টার্ম আমি বলে দেবো কোনটাকে কি বলে। ইলেকট্রিসিটি রুল যখন বলে দিচ্ছে, কাজে ইলেকট্রিক রুল শুধু ভেবো না যে আমার বাড়িতে যে রেসিডেন্সিয়াল, কেউ একটা আনমিউট রয়েছে। আমি ছিলাম। আচ্ছা, তো আমি বলতে চাইছি যে মানে ইলেকট্রিসিটি ওয়্যারিং, ওই যে ওয়্যার গুলোর যে ডিস্টেন্স বা ক্লিয়ারেন্স এর কথা বলা হচ্ছে, সেই ক্লিয়ারেন্সটা শুধুমাত্র ভেবো না যে আমার বাড়ি পাশ দিয়ে যে ওয়্যার কন্ডাক্টর গুলো যাচ্ছে কি, মানে ডিস্ট্রিবিউশন ওয়্যার এবং ট্রান্সমিশন ওয়্যার, শুধুমাত্র এটা ভেবো না। ইলেকট্রিসিটি রুল যখন তৈরি হচ্ছে সবকিছুর জন্যই তৈরি হচ্ছে। ধরো ট্রাম বা ট্রেন, সেটাও একটা ওভারহেড তার দিয়ে যায়, এবং ওই ধরনের ওভারহেড তারগুলোর কে একটা ডিজাইন বলা হয়। জানো ডিজাইনটার নাম কি? ট্র্যাকশনে পড়েছিলে হয়তো। ক্যাটেনারি। ক্যাটেনারি ডিজাইন। ক্যাটেনারি ডিজাইনের কনসেপ্ট হচ্ছে একটা ওয়্যার থাকে স্ট্রেট একদম, অর্থাৎ এই ওয়্যারটার গ্রাউন্ড থেকে ক্লিয়ারেন্সটা একদম সেম। এটা যদি গ্রাউন্ড হয়, আমার মানে গ্রাউন্ড মানে ধরো রেলওয়ে ট্র্যাক, এটা যদি রেলওয়ে ট্র্যাক হয় তাহলে এইটাকে আমরা বলছি ট্রলি ওয়্যার। এইটাকে আমরা বলছি ট্রলি ওয়্যার, আর মানে এটাকে বলছি মেন কন্ডাক্টর আর কি। এই ট্রলি ওয়্যারটা কিছু থাকে, এই ট্রলি ওয়্যারের সঙ্গে লাগানো থাকে প্যান্টোগ্রাফ। প্যান্টোগ্রাফ ধরো সেটা ট্রেন হতে পারে, হ্যাঁ, ধরো ট্রেন, এটা তো ট্রেনের মাথায় যে প্যান্টোগ্রাফ আছে, এই ট্রলি ওয়্যারটা কিন্তু দেখবে একদম গ্রাউন্ডের সাথে এটা একদম প্যারালাল চলে। যদি এই লাইনটা উঁচু হয় ট্রলি ওয়্যারটা উঁচু হবে। এবং আর কি থাকে, এই ট্রলি ওয়্যারটা কিন্তু, এই ট্রলি ওয়্যারে কিন্তু কোন রকম পাওয়ার চার্জ করা হয় না। দেখবে ওপর দিয়ে এরকম সাসপেন্ড করা থাকে একটা ওয়্যার, এরকম সাসপেন্ড করা থাকে, ঠিক আছে? এই যে সাসপেন্ড করা থাকে, যে সাসপেনশন গুলো থেকে এটা এরকম করে ঝোলানো থাকে। এটা এটা সবাই দেখেছো, এরকম করে ঝোলানো থাকে। আর কি থাকে, এই জিনিসগুলোকে এবার ইনসুলেটর দিয়ে, হ্যাঁ, এখানে বড় বড় ইনসুলেটর দিয়ে এই জিনিসগুলোকে ঝুলিয়ে রাখা হয়। এখানে একটা ইনসুলেটর, ধরো এখানে একটা ইনসুলেটর, একটা নয়, ওই ডিস্ক ইনসুলেটর আর কি। ডিস্ক ইনসুলেটর দিয়ে ধরো উপরে ওয়্যারটা ঝুলছে, ঠিক আছে? তিনটে তিনটে নাম আছে, এটাকে বলা হয় ট্রলি ওয়্যার, ওপরটাকে বলা হয় মেসেঞ্জার ওয়্যার, এটাকে বলা হয় মেসেঞ্জার ওয়্যার, আর এইগুলোকে মনে হয় বলা হয় ড্রপার ওয়্যার।
ইলেকট্রিসিটি রুলে কোথাও বলা নেই মেসেঞ্জার ওয়্যারটার কি হাইট হবে না হবে, সেটা কিছু বলা নেই। বলা আছে ট্রলি ওয়্যারটার কি হাইট হবে। আবার কি এলো? অজয় কদিন তো আমি বলতে চাইছি দেখো, ওপরে ইনসুলেটর দিয়ে মেসেঞ্জার ওয়্যারটা ঝুলছে এবং তার থেকে তোমার হচ্ছে ড্রপার ওয়্যার দিয়ে মাঝখানে ট্রলি ওয়্যারে রয়েছে। পাওয়ারটা কিন্তু আমরা চার্জ করি এই লাইনটায়, এবং এই যে ড্রপার ওয়্যার গুলো এগুলো কারেন্ট কন্ডাক্ট করে, সেই কারেন্ট যেটা কন্ডাক্ট করে সেইগুলো দিয়ে পাওয়ারটা নেমে এসে নিচের ট্রলি ওয়্যারটাকে পাওয়ার আপ রাখে। অর্থাৎ নিচের ট্রলি ওয়্যারে কিন্তু কোনো রকম পাওয়ার চার্জ করা হয় না, যা করা উপরের মেসেঞ্জার ওয়্যারটা চার্জ করা হয়। ইলেকট্রিসিটি রুলে কোথাও উপরের ওয়্যারটা সম্পর্কে বলা নেই, বলা আছে এই ট্রলি ওয়্যারটার কি হাইট হবে। তো স্যার দেখে নিও কি কি হাইট বলা আছে, তোমরা এই পিডিএফটা দেখে নিও মিডিয়াম ভোল্টেজের জন্য বা হাই ভোল্টেজের জন্য। কারণ এই ওয়্যারটাতে কত ভোল্টেজ থাকে, দু রকম ভোল্টেজ হতে পারে এই ওয়্যারটাতে। আমাদের ভারতবর্ষের বুকে এই ওয়্যারটা হচ্ছে 25 কিলো ভোল্ট হয়, তোমরা সবাই জানো। আর যদি এটা ট্রাম লাইন হয় তাহলে 6.6 কেভি হয়। কলকাতার যে ট্রাম চলে সে ট্রাম লাইনের জন্য 6.6 কেভি হবে, সেটা ডিসি। আর ইয়ের জন্য হচ্ছে আমাদের রেলওয়ে ট্র্যাকের জন্য তো বিভিন্ন রকম ভোল্টেজ হতে পারে, তার উপর ডিপেন্ড করে তার বিভিন্ন রকম হাইট হবে, সেই হাইটটা ওখানে বলা আছে। তো ইয়েগুলো একবার দেখে নিও, ঠিক আছে? এগুলো নিয়ে আমি আর বলছি না বিশেষ। এই রুল নাম্বার 80 তে বলা আছে, আমি আগে যেটা বললাম রুল নাম্বার 80 তেই বলা আছে, বুঝলে? ওটা রুল নাম্বার 80 তেই বলা আছে আগেরটা যেটা বললাম, 68 নয়। বেশ, এখানেই মোটামুটি তোমাদের শেষ, মানে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর ক্লিয়ারেন্স ব্যাপারটা এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করতে পারো, আমি তাহলে এটাকে মুছছি না, মানে এটা থেকে আমি মুভ করে যাব। আশা করছি খুব একটা কারো কোশ্চেন থাকবে না এই চ্যাপ্টার থেকে, কারণ এই চ্যাপ্টারটা পুরো থিওরি বেস চ্যাপ্টার এবং জাস্ট কয়েকটা জিনিস মনে রাখার ব্যাপার আছে, আর কিছু নেই কিন্তু এখানে বেসিক্যালি। তাহলে এই চ্যাপ্টারটা ইউনিট 1 এখানেই কমপ্লিট। ইউনিট 2 মডিউলে আমি ঢুকবো, এবং ঢোকার আগে ইউনিট 1 সম্পর্কে বলে দিই। ইউনিট 1 থেকে বড় কোশ্চেন খুব একটা আসবে না, প্লিজ। বড় কোশ্চেন খুব একটা আসবে না ইউনিট 1 থেকে। যদি আসে তাহলে হয়তো তোমাকে 3টে রুল হয়তো লিখতে দিতে পারে, যদিও বিগত বছরগুলোতে দেখছি আমি ওইখান থেকে বড় কোশ্চেন একদমই প্রায় আসে না। এলেও হয়তো একটা ছোট 5 নম্বরের কোশ্চেন হয়তো আসে, যেটা আরামসে তুমি লিখতে পারবে। আর যেটা আসে শর্ট কোশ্চেন আসে, কারণ দেখেই বুঝতে পারছো এখানে পুরো ইনফরমেটিভ। অর্থাৎ কোনটার জন্য কত ক্লিয়ারেন্স দরকার, কি দরকার, বা এটা কোন রুলে এটা বলা আছে, ভোল্টেজ রেঞ্জ গুলো কিরকম হয়, এই সংক্রান্ত কিছু শর্ট কোশ্চেন এখান থেকে শুধু আসে। আর বড় কোশ্চেন হলো 5 নম্বরে একটা আসে। একদম বড় কোশ্চেন খুব একটা আমি দেখছি না গত বছর থেকে, গত বছর তার আগের বছরও। বেশ, এটা এখানে বলার ছিল। নেক্সট আমরা যে চ্যাপ্টারে ঢুকছি সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল। তোমাদের আগে রেসিডেন্সিয়াল গুলোই রয়েছে, তারপরে আস্তে আস্তে আরো ডিটেলে রয়েছে, একবার দেখে নি। স্যার বোর্ডের ওই জায়গাটা কিছু দেখা যাচ্ছে না। ও, ওটা দেখাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই জায়গাটা ব্লক, ঠিক আছে। তো রেসিডেন্সিয়াল ওয়্যারিং এ কি কি জিনিস জানতে হবে? অলরেডি কিছু কিছু জিনিস জানো, এরপর জানার বহু কিছু আছে, ঠিক আছে। প্রথম যেগুলো জানার আছে সেটা হচ্ছে যে বলছে যে অর্থাৎ রেসিডেন্সিয়াল যে ওয়্যারিংটা হবে, ঠিক আছে। তো এই যেটা বলছিলাম রেসিডেন্সিয়াল যে ওয়্যারিং হবে
অর্থাৎ রেসিডেন্সিয়াল ওয়ারিং মানে কি, একটা বিল্ডিং মানে ডোমেস্টিক বিল্ডিং, সেই ডোমেস্টিক বিল্ডিং এ ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া হবে। তো ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার আগে একটা জিনিস পুরোপুরি এনশিওর করতে হবে, সেটা সবারই দায়িত্ব, অর্থাৎ সাপ্লায়ার দায়িত্ব, মানে সাপ্লায়ার যারা, এখন আমি দুটো নাম বলবো, একটা বলবো সাপ্লায়ার বা ডিসকম ডিস্ট্রিবিউশন কোম্পানি, আর হচ্ছে কনজিউমার। দুজনেরই একটা কমন দায়িত্ব থাকবে, সেটা কি না, স্কিমটা কিরকম হবে। স্কিম দু রকম হতে পারে, সিঙ্গেল ফেজ হতে পারে, থ্রি ফেজ হতে পারে। যাই হোক না কেন, সিঙ্গেল ফেজ যদি হয়, সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও ধরো, অর্থাৎ মনে করো আর ওয়াই বি এন, আর ওয়াই বি এন লাইন আছে, এইটা হচ্ছে ধরো আমি এটাকে বলবো কনজিউমার লোড। অর্থাৎ একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং কে আমি বলবো একটা কনজিউমার লোড। একটা জিনিস এই কনজিউমার লোড যেটা আছে, মনে করো সেটা সিঙ্গেল ফেজ কানেকশন হবে। যদি সিঙ্গেল ফেজ কানেকশন হয়, ধরো তাকে আমি বি ফেজ থেকে সাপ্লাই দিচ্ছি, এবং নিউট্রাল ওয়্যার। কনজিউমারকে এনশিওর করতে হবে এই জিনিসটা, সাপ্লায়ারকে এনশিওর করতে হবে এই জিনিসটা। তোমরা আশা করি বুঝে গেছো আমি কি এঁকেছি। এইটা কিন্তু আগে প্রথম, মানে অর্থাৎ রেসিডেন্সিয়াল ওয়ারিং করতে হলে তার প্রথম শর্ত হচ্ছে এই স্কিম ফলো করো। যদি তোমার থ্রি ফেজ কানেকশন হয়, তাহলে থ্রি ফেজের জন্য স্কিম একই স্কিম ফলো হবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি মানে বলতে চাইছি। কেউ যদি বুঝে না বুঝে থাকলে তো বলবে, বেশ আমি বুঝিনি কি আপনি কি বলছেন। যেগুলো আমি গ্রিন কালারে রেখেছি, এই ব্যাপারটা হচ্ছে এটা এটা হবে, কনজিউমারকে এটা এনশিওর করতে হবে। এবার রেসিডেন্সিয়াল যেহেতু লোড না, রেসিডেন্সিয়াল লোড হওয়ার জন্যই গ্রাউন্ডিং তোমার সারি নয়। তুমি বলতেই পারো যে স্যার আমার বাড়িতে যে নিউট্রালটা আছে, সেই নিউট্রালটাকে তো আমি গ্রাউন্ড করে দিতে পারি। হ্যাঁ, দিতেই পারো, কোনো অসুবিধা নেই, দিলে বরঞ্চ তোমার ভালো। ইনফ্যাক্ট আমি যে সমস্ত বাড়িতে ইনভার্টার রয়েছে, অর্থাৎ পাওয়ার কাট হলে ইনভার্টার পাওয়ার মানে ব্যাকআপ পাওয়ার ইউপিএস, এটা ব্যাকআপ ইউপিএস রয়েছে, আমি রেকমেন্ড করব যে এটা করাই কিন্তু ভালো। অর্থাৎ এটা যদি আমার বাড়ি হয়, বাড়ির ক্ষেত্রে নিউট্রালটাকে গ্রাউন্ড করতে পারলে ভালো হয়। যদিও এটা রুলে বলা নেই যে তোমাকে গ্রাউন্ড করতেই হবে, কিন্তু করলে কিন্তু ভালো, খারাপ কিছু নয় করলে। বক্তব্যটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, হ্যালো হ্যাঁ শুনতে পেলাম না, বলো। স্যার, বলছি সিঙ্গেল ফেজে রিটার্ন পাথ হিসাবে কি বলো। ব্যবহার করে? হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না আমি। স্যার, বলছি সিঙ্গেল ফেজে রিটার্ন পাথ কি নিউট্রালটা হয়? হ্যালো সিঙ্গেল ফেজ হোক থ্রি ফেজ হোক, রিটার্ন পাথটা মানে সিঙ্গেল ফেজের রিটার্ন পাথটা অবশ্যই নিউট্রাল, ঠিক। সিঙ্গেল ফেজ হলে রিটার্ন পাথটা অবশ্যই নিউট্রাল। থ্রি ফেজের নিউট্রাল যে অতটাও বেশি কারেন্ট ফ্লো করে না, কারণ ওদের যা কিছু ওর মধ্যেই হয়ে যায়, এর মধ্যে বেশি কারেন্ট ফ্লো করে না। সিঙ্গেল ফেজ হলে রিটার্ন পাথ কিন্তু ওটাই। যাই হয়ে যাক না কেন, কনজিউমার আমার যেটা বলার বক্তব্য, যে নিউট্রাল গ্রাউন্ডিংটা কে করে রাখবে, সেটা সাপ্লায়ার করে রাখবে। যারা একটা ডটেড দেখিয়েছি মানে কি বলতো, ডটেড দেখিয়েছি মানে এইটাকে বলতে চাইছি এটা সোর্স। সোর্স মানে তোমার ট্রান্সফরমার টিএক্স, অর্থাৎ ট্রান্সফরমারের এন্ডে নিউট্রালকে গ্রাউন্ড করে রাখতেই হবে, সেটা সাপ্লায়ারের দায়িত্ব। তোমার এন্ডে কিন্তু এটার কোনো দরকার নেই। তোমার এন্ডে বলেছে তুমি তোমার প্রপার টোটাল যত কনজিউমার লোড আছে, লোডটাকে সলিডলি আর্ট করো। কারণ যদি কোনো ফল্ট হয়, সেই ফল্ট কারেন্ট যেন এই পাথ দিয়ে রিটার্ন করতে পারে।
এবং এই যে পাথ দিয়ে রিটার্ন করতে পারে সেই জন্যই তোমাকে ওটা করতে বলছে, শুধু তাই নয় আর একটা কারণে বলছে, সেটা হচ্ছে তোমার বাড়ির ইকুইপমেন্ট গুলোকে যদি কোনো শর্ট সার্কিট বাইন্ডিং ফল্ট হয় যাতে তোমার শক না লাগে, এটার জন্য মেন করতে বলা। তবে তোমার বাড়িতে এটা এটা আমার নিজের, এটা আমার নিজের একটা বলতে পারো যে একদম নিজের ইয়ে, এটা আমি রেকমেন্ড করবো তোমার বাড়িতে যদি কোনো সোর্স, মানে কি পাওয়ারের সোর্স থাকে, তোমার বাড়িতে যদি কোনো জেনারেটর থাকে ডিজি, তোমার বাড়িতে যদি কোনো ইনভার্টার থাকে, তাহলে আমি বলবো নিউট্রালকে, অর্থাৎ তোমার বাড়ির এই, তখন তো নিউট্রালটা কমন, অর্থাৎ তোমার বাড়িতে মনে করো একটা ব্যাকআপ ইউপিএস রয়েছে, একটা ইনভার্টার রয়েছে, হুম, একটা ইনভার্টার রয়েছে, সরি, আচ্ছা বেশ ঠিক আছে, একটা ইনভার্টার রয়েছে। তো ইনভার্টারে তো দুটো পয়েন্ট আছে, একটা ফেজ আছে একটা নিউট্রাল আছে। ব্যাপারটা হচ্ছে ইনভার্টারের নিউট্রাল আর লাইনের নিউট্রাল, এই নিউট্রাল দুটো কমন, ফেজটা কিন্তু আলাদা, ইনভার্টারের ফেজটা আলাদা কিন্তু নিউট্রাল দুটো কমন। এবং নিউট্রাল দুটো কমন হওয়ার জন্য কি হয়, যাদের বাড়িতে ইউপিএস আছে, ইনভার্টার আছে, নিউট্রালটাকে ভালো করে মাঝে মাঝে ধরবে দেখিনি, মানে চেপে ধরবে না। ধরো তোমার বাড়িতে পাওয়ার চলে গেছে, পাওয়ার কাট হয়ে গেছে, সেই অবস্থা তোমার ইনভার্টার থেকে গোটা বাড়ি চলছে, লোড গোটা বাড়িতে নয়, ধরো দুটো তিনটে ফ্যান লাইট চলছে, নিউট্রালটাকে হালকা করে আঙুলের এই চামড়াটা আছে না, এই এই স্কিনটা দিয়ে নয়, আঙুলের এই চামড়া দিয়ে নিউট্রালটাকে টাচ করবে, ট্যান করে মারবে, নিউট্রালটাতে মারবে তোমাকে শক। এবং সেটার হচ্ছে এই নিউট্রালটা ফ্লোটিং হওয়ার জন্য। তো এটা আমার নিজের একটা ধারণা, তোমার বাড়িতে যদি কোনো সোর্স থাকে, ইনভার্টার হোক ডিজি হোক, এই ধরনের সোর্স থাকলে রেকমেন্ড হচ্ছে সেক্ষেত্রে নিউট্রালটাকে পারলে গ্রাউন্ড করে দাও, তাহলে তোমাকে শকটা আর লাগবে না। কারণ দেখো নিউট্রাল মধ্যে যেটুকু ফ্লোটিং ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজ আর তোমার গ্রাউন্ড ভোল্টেজ সেম, তুমি খালি পায়ে মাটিতেই দাঁড়িয়ে আছো, মানে তুমি নিউট্রালটার গ্রাউন্ডটা যদি সেম পোটেন্সিয়ালে থাকে, তাহলে নিউট্রালে হাত দিলে তোমাকে শক দেবে না। হুম, বাড়িতে যদি কোনো সোর্স থাকে, কিন্তু ইলেকট্রিসিটি রুল বা এই ধরনের রেসিডেন্সিয়াল কমিউনিকেশনের এই কানেকশনের এই স্কিমগুলো যখন বানানো হয়েছে, তখন ধরে নেওয়া হচ্ছে যে আমার কনজিউমারের কাছে কোনো রকম সোর্স নেই, কনজিউমার টোটালি ইলেকট্রিসিটি পাচ্ছে বিদ্যুৎকে, সেক্ষেত্রে দিস ইজ নট নেসেসারি, এটার কোনো দরকার নেই। কিন্তু তোমার বাড়ি কনজিউমারের প্রত্যেকটা পয়েন্ট যেন সলিডলি গ্রাউন্ড থাকে, এই গ্রাউন্ডটাকে এনশিওর করতে হবে। যদি থ্রি ফেজ হয় তাহলে থ্রি ফেজ এটা এই গ্রাউন্ডটা করতে হবে। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। ও, আরো বলা হয়নি, আর কি কি থাকতে হবে। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1956 বলছিল যে ম্যাক্সিমাম ভোল্টেজ রেঞ্জ মাস্ট বি টলারেন্স বিটুইন +-6%, বাট আফটার 1990 1990 এর পর এই বক্তব্যটা হালকা কিছু চেঞ্জ এনেছে। কেন চেঞ্জ এনেছে? কারণ হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন কোম্পানির ক্ষেত্রে কি হয় বলি তোমায় খুলে ব্যাপারটা। স্যার ধরো তিলপাড়া গ্রাম, বলো। স্যার ভিডিও আটকে আটকে যাচ্ছে মাঝে মাঝে। সবার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুমি তো বলছিল এ বাবা, এটা কি এখনই শুরু হলো? হঠাৎ করে এখন শুরু না হলো? স্যার, বিগত 5, 6, 10 মিনিট ধরে হচ্ছে আমার। আচ্ছা, মহা মুশকিল, আমার তো ভিডিও আটকানোর কথা না, ক্যামেরাটা ডাইরেক্ট মেরে দিয়েছিল লেন্স থেকে। নেটের জন্য হচ্ছে, ক্যামেরার না। নেটের জন্য হচ্ছে। আমাকে একটা এক্সটেন্ডার কিনতেই হবে, যা বুঝতে পারছি। দাঁড়াও, এগুলো কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। এবার এখন কাটছে, এখন কাটছে, দেখো তো, এখনো কাটছে? না স্যার এখন মাঝে মাঝে ঠিক চলছে, আবার মাঝে মধ্যে আবার সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা আবার হঠাৎ করে আমার ওয়াইফাই সিগন্যালও ড্রপ করেছে, আমি এখনই চেক করলাম, এরকম কেন হলো কি জানি। এখন স্যার ভিডিওটা ঠিকই আছে। এখন ঠিক আছে তো? ঠিক আছে, এখন চলুক।
ওয়াইফাই সিগন্যাল দেখি ড্রপ করে গেছে, 2টো বার ড্রপ করে গেছে। মা, ও মা, ওপরে দরজাটা খুলে রাখবে। কি বলতে গেলাম, 1956 দাঁড়িয়ে ভোল্টেজ রেঞ্জের টলারেন্সটা ছিল ±6%, যেটা আমি গতকালকে বলেছি। 1990-তে এইখানটায় বক্তব্য হালকা কিছু চেঞ্জ করা হয়েছে। কি কি চেঞ্জ করা হয়েছে? 1990-তে বলা হয়েছে দিস ভোল্টেজ মাস্ট বি 230 ভোল্টেজ নমিনাল উইথ টলারেন্স অফ +10% -6%। আগে যেটা +-6 ছিল ওইখানে এখন দেখো এই প্লাসটা 10% কেন বাড়ি, তার কারণটা হচ্ছে যদি আমি তিলপাড়া গ্রামের কথা ধরো বলি, আমাদের কলেজটাকে ভেবো না, ভাবো যে তিলপাড়া গ্রাম, সেই গ্রামটা গোটাতে পাওয়ার আপ করা হয়েছে। বলছি যে আটকাচ্ছে ওটা কি শুধু আমারই আটকাচ্ছে? না ও তো বলছে সবারই নাকি না না না, আমারও আটকাচ্ছে। সবারই আটকাচ্ছে তো। আর বাবা তোমরা থাকো, হ্যাঁ আমি আবার কেটে জয়েন করছি, দাঁড়াও। ও কাটলে আবার রেকর্ডিং ছুটে যাবে, সমস্যা। বোর্ডটা পুরো ঝাপসা হয়ে গেছে। বোর্ডটা ঝাপসা হয়ে গেছে পুরো। আমি রাউটারটাকে রিস্টার্ট করছি, হ্যাঁ একটু আমার 2 মিনিট টাইম লাগবে, রাউটার রিস্টার্ট করছি। স্যার এখন আবার ঠিক আছে। এখন ঠিক আছে, এখন ইয়ে নেই বলে আমি রাউটারটাকে একবার রিস্টার্ট করে দিই, 2 মিনিট টাইম লাগবে, লাগুক। রিস্টার্ট করলাম, কিন্তু জানি না কতটা উন্নতি হবে। এখন ঠিক আছে? হ্যালো, স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে। কিন্তু 2-3টে দিন দাঁড়াও, হ্যাঁ তারপর আমি দেখছি। কি বলতে গেলাম, হ্যাঁ তো 1990-তে দাঁড়িয়ে এইখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। দেখো প্লাসটা বাড়িয়ে দিয়েছে, এর কারণটা কি যেটা বলছিলাম আমি, যদি একটা বড় গ্রামের কথা ভাবো তাহলে সে বড় গ্রামের ক্ষেত্রে ট্রান্সফরমারটি কোথায় থাকে? ধরো ট্রান্সফরমারটা 1 কিলোমিটার দূরে, সেইখান থেকে তারটা ঘুরে ঘুরে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে এসেছে। এন্ড ইউজার যে যে একদম শেষকালে, এন্ড ইউজার বলা ভুল, মানে এন্ড পয়েন্ট ইউজার যে, অর্থাৎ এইখানে যদি ট্রান্সফরমার থাকে তাহলে তারটা ঘুরে ঘুরে এখানে এসেছে। এবার সেটা রেডিয়াল কানেকশন যদি থাকে, রেডিয়াল কানেকশনের একদম শেষ প্রান্তে যে ইউজার এখানে যে ইউজ করছে তার কাছে কাছে ভোল্টেজটা অনেকটা কমে, সে বলছে না আমার 230 ভোল্টেজ চাই। তাহলে ওকে যদি সত্যি 230 ভোল্টেজ দিতে হয় তাহলে এই ট্রান্সফরমারের আউটপুটে দেখা যাচ্ছে হয়তো 250-এর ওপর বেশ ভোল্টেজ চার্জ করতে হচ্ছে।
250-এর ভোল্টেজ ওপরে রাখলে, অর্থাৎ এই লোকটা 250-এর ওপরে ভোল্টেজ পাচ্ছে, তবে গিয়ে এই এন্ড ইউজার 230 ভোল্টেজ পাচ্ছে। আমাকে এটা এনসিওর করতে হবে যে সবাই যেন 230-এর কম না পায়। সেইটাকে এনসিওর করার জন্যই পরবর্তীকালে রুলটা আর একটু চেঞ্জ করা হয়, এবং সেক্ষেত্রে বলা হয় যে না, 230 ভোল্ট মে বি এক্সটেন্ড টু প্লাস 10%, মানে এর সাথে আর তুমি 10% যোগ করো, কত হয়? 253 ভোল্টেজ ম্যাক্সিমাম। বোঝা গেছে সবার এইটা বাড়ানোর কারণ কি? তো এখন যেটা করা হয়েছে, এখন রেসিডেন্সিয়াল একটা কানেকশন নিতে গেলেই আমাকে তিনটে জিনিস এনসিওর করতে হবে। কি কি জিনিস এনসিওর করতে হবে? যে বললেন স্যার এন্ডিং এ ভোল্টেজটা ড্রপ হয়ে কমে যাবে, হুম স্যার ওটা কেন হয়? স্যার হুম। সবই তো প্যারালাল নেওয়া হয়, তাহলে স্যার কেন হয় এটা? এই তারটা, এই যে তারটি, এই ধরো এ কানেকশন, এ কানেকশন, এদিকে কানেকশন, এ কানেকশন, এ একটা কানেকশন, এরকম করতে করতে লাস্টে রয়েছে কতগুলো ঘর আছে? ধর তুমি 60খানা 70খানা ঘর আছে, 60খানা 70খানা লোডের পর এখানে একটা লোড আছে, এই তারটাতে একটা ড্রপ হবে না ভোল্টেজের? বোঝা গেছে? হ্যাঁ এই ওয়ারটাতে একটা ড্রপ হবে। আচ্ছা, কি বলতে গেলাম, যদি সিঙ্গেল ফেজ হয়, যদি 3 ফেজ হয়, এইখানে এবার একটু একটু বিতর্ক সৃষ্টি হবে। ওপরে দুটো ঠিক ছিল, এটা ঠিক ছিল, এইখানে একটা বিতর্ক তোমাদের মনে দানা বাঁধবে যে স্যার এইটা কি হলো। 50 হার্জের 1% মানে কত? 49.5 থেকে 50.5 হার্জ, তাই না? এবার এইটা হচ্ছে, এখন পাওয়ার সিস্টেম খুব স্টেবল হয়ে গেছে এখন এই মোমেন্টে, এখন পাওয়ার সিস্টেম অতটাও ফ্ল্যাকচুয়েট করে না, এখন পাওয়ার সিস্টেম এতটাই স্টেবল হয়ে গেছে, দেখবে এই রেঞ্জের মধ্যেই থাকে। সেই জন্য রুলটা ইচ্ছে করে করে দিয়েছে, যে রুলটাকে বলেই দিয়েছে যেন ফ্রিকোয়েন্সি প্লাস মাইনাস 1% এর বেশি টলারেট না করে। একান্তই যদি করে যায় কিছু করার নেই, সেক্ষেত্রে একটা অ্যালাউন্স আছে, যে অ্যালাউন্সটা আগের দিন যেটা বললাম পুরোনো রুল অনুযায়ী, সেই অ্যালাউন্সটা এখন যেহেতু পাওয়ার সিস্টেম খুব ভালো হয়ে গেছে, ওই জন্য এখন বলছে 1%-এর বেশি একটা টলারেন্স চেষ্টা করবে না রাখতে। তোমার হাতে নয়, যারা জেনারেট করছে জেনারেশন এবং টোটাল যে পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের প্রত্যেকটা এলিমেন্টের দায়িত্ব হচ্ছে 1%-এর কাছাকাছি ফিক্স রাখা। যদিও 1% থাকে, এখন দেখবে মোরালে সেটাই থাকে, এই রেঞ্জের বাইরে খুব একটা বেরোয় না। যদি বেরোয় সে খুব হয়তো, মানে খুব এক্সট্রিম কেসে হয়তো বেরোতে পারে, আদারওয়াইজ বেরোবে না। ঠিক আছে, এই তিনটে জিনিস যদি তোমার নেসেসারি মানে চত্বরে থাকে, অর্থাৎ তুমি তোমার বাড়িতে একটা নতুন কানেকশন, ধরো এটা তোমার বাড়ি, তুমি একটা নতুন কানেকশন অ্যাপ্লাই করবে, এই তারগুলোতে যদি এই জিনিসগুলো থাকে তবেই তুমি কানেকশন অ্যাপ্লাই করবে, তার আগে কিন্তু কানেকশন অ্যাপ্লাই করবে না। বোঝা গেছে? বেশ, দেখো এখানে কারো বুঝতে অসুবিধা নেই, সোজা জিনিস বলেছি এটা। এরপরে আর কি যাচ্ছে, এর পরের হচ্ছে যে তুমি একটা রেসিডেন্সিয়াল লোড কি করে কানেকশন পাবে, সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনাগুলো একটু আসবো। আমি এই ছবিগুলো মুছছি। আগেই বলে দিচ্ছি, এখন যা যা বকবক করবো সেই বকবকানি একটাও এখন মানা হয় না, কিন্তু তোমাকে জানতে হবে। না, একটাও মানা হয় না বলা ভুল, মানা হয়, সবটুকু মানা হয় না, সেটাই বলবো, কি মানা হয় আর কি মানা হয় না। রুলটা যখন আছে রুলটা জানতে হবে, কিছু করার নেই। তো যদি ইলেকট্রিক্যাল একটা কানেকশন অ্যাপ্লাই করতে হয়, ফার্স্ট যেটা লাগে লিগাল রিকোয়ারমেন্ট। লিগাল রিকোয়ারমেন্টের আন্ডারে বক্তব্য হচ্ছে এটাই
অর্থাৎ তোমার বাড়িতে যিনি ইলেকট্রিক্যাল কানেকশনের সমস্ত কিছু করবেন, সোজা কথা বলতে গেলে ইলেকট্রিশিয়ান, যাকে দিয়ে তুমি তোমার বাড়ির প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পয়েন্ট কোনটা কিরকম হবে, প্ল্যানিং মেবি তোমার হতে পারে, বা প্ল্যানিং এ উনি কিছু অ্যাড করতে পারেন, তোমার প্ল্যানিং এ ভুল থাকলে উনি কিছু তোমাকে রেকটিফাই করতে পারেন, যাই হোক যিনি সেই কাজটি করবেন তাকে একজন লাইসেন্স হোল্ডার হতে হবে। বক্তব্যটা হচ্ছে, আমার কাছে যদি লাইসেন্স না থাকে আমি আমার বাড়ির ইলেকট্রিক ওয়ারিং করতে পারি না, রুলে অ্যাজ পার রুল ওটা। যদি এটা মানা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানা হয় না, কারণ অনেকেই আমরা নিজেদের বাড়ি ওয়ারিং নিজেরাই পুরো করেছি, তো এখানে লাইসেন্স হোল্ডার দিয়ে লাগে না। আমি বলবো মানে অ্যাজ পার রুল যেটা, সেটা হচ্ছে লাইসেন্স হোল্ডারকে দিয়ে তোমাকে কিন্তু এই লিগাল রিকোয়ারমেন্টটা করতে হবে, মানে এটা না করলে এটা হবে না। এবং আরেকটা কি হচ্ছে, লিগাল লাইসেন্স হোল্ডার বা সোজা কথা বলতে গেলে কন্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর। লাইসেন্স হোল্ডারের একটা পার্সন, একজন ইন্ডিভিজুয়াল, তো একজন ইন্ডিভিজুয়াল কতটা করবে, ধরো একটা বাড়ি ইলেকট্রিক কানেকশন করবে, যদি একটা বড় ফ্ল্যাট বাড়ি বা কোয়ার্টার বা ওরকম বিল্ডিং হয়, বড় জাতের বিল্ডিং হয়, সেক্ষেত্রে পুরো ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর থাকবে, সেই ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের কাছে লাইসেন্স থাকবে, তবেই তিনি ওই বাড়ির ইলেকট্রিফিকেশন করতে পারেন। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। মানে অ্যাজ পার রুল যিনি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর কাজটা করেছেন তিনি তার সমস্ত কাগজপত্র কিন্তু মানে সাপ্লাই এজেন্সিকে উনি দেখাবেন যে দেখুন আমি এই কাজটা কন্ট্রাক্টটা করেছি, যদি এসব কিন্তু দেখা হয় না। লিগাল রিকোয়ারমেন্ট হওয়ার পর কি করতে হয়, প্ল্যানিং। লিগাল রিকোয়ারমেন্ট হচ্ছে মানে বেসিক্যালি কন্ট্রাক্ট মানে একজন কন্ট্রাক্টরকে আমি কাজটা দিচ্ছি, আমার বাড়ির ইলেকট্রিফিকেশন হবে, তুমি দায়িত্বটা নাও, সই সাবুত করে তাকে আমার কন্ট্রাক্টে নিয়োগ করলাম। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে প্ল্যানিং। এই প্ল্যানিংটা বুঝতে পারছো এটা কতটা প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, কারণ প্ল্যানিং এর উপর আলটিমেটলি দাঁড়িয়ে আছে আমার কোথায় কি বসবে, কোথায় কোন দিকে লোড হবে, কোন দিকে কতটা লোড যাবে, লোডটা কিভাবে ভাগ হবে, এই সমস্ত কিছু হচ্ছে প্ল্যানিং এর মধ্যে আছে। তো দেখো প্ল্যানিং এর মধ্যে কি কি আছে। নাম্বার 1 হচ্ছে সাইট ভিজিট, যেখানে আমার কাজ হবে সেই সাইটটাকে আগে ভিজিট করে আসা, কতটা দূর দিয়ে ইলেকট্রিক্যাল কানেকশন গেছে, সার্ভিস ওয়ারটা কোথা দিয়ে আসবে, এসে কোন জায়গাটা কিভাবে কি হবে, সেই সাইটটাকে ভিজিট করে নেওয়া, অর্থাৎ যেখানে কাজ হবে ফার্স্ট কাজ হচ্ছে সাইট ভিজিট। নাম্বার 2 হচ্ছে ব্রিফ আইডিয়া, ব্রিফ আইডিয়া অ্যাবাউট লোড রিকোয়ারমেন্ট। ব্রিফ আইডিয়া অ্যাবাউট লোড রিকোয়ারমেন্ট, আমি বলতে পারি না যে আমার এত লোড হবে, কিন্তু যদি একটা ফ্ল্যাট বাড়ি তৈরি হয়, ফ্ল্যাট বাড়ি না, ধরো আমাদের মতো একটা সিম্পল দোতলা বাড়ি তৈরি হবে, তার একটা যদি দোতলা বাড়ি তৈরি হয় আমাকে থাম্ব রুল ধরে নিতে হবে যে মোটামুটি 4 কেজি কি 5 কেজি কানেকশন হবে। যদি ওটা সিঙ্গেল একতলা ছোট বাড়ি হয় ধরে নিতে হবে আমার খুব বেশি হলে 1 কিলোওয়াট লোড হবে। যদি একটা বড় ফ্ল্যাট বাড়ি হয় আমাকে ধরে নিতে হবে খুব বেশি হলে 20 কিলোওয়াট, সরি মানে যদি ধরো 8টা ফ্ল্যাটওয়ালা একটা বড় ফ্ল্যাট বিল্ডিং হয় তাহলে আমাকে ধরে নিতে হবে প্রায় 30 থেকে 35 কিলোওয়াট লোড হবে। তাহলে ওই যে রিকোয়ারমেন্টটা, ওই লোড রিকোয়ারমেন্ট একটা ব্রিফ আইডিয়া আগে লাগবে যে আমার কতটা লোড লাগবে। সাইট ভিজিট হলো, ব্রিফ আইডিয়া পেলাম। নেক্সট হচ্ছে আমাকে প্রপার ক্যালকুলেশন করতে হবে লোড রিকোয়ারমেন্টে। এই ক্যালকুলেশনটা কিন্তু নিশ্চিতভাবে নেসেসারি। সবাইকে প্রশ্ন করছি এইটা কেন নেসেসারি, নিজের আগে বলো, তারপর আমি উত্তরটা বলবো। এইটা কেন নেসেসারি আর এইটা কেন নেসেসারি, দুটো কি একই কারণ না দুটো আলাদা কারণ? একটা লোডের উপরে অনেকটা ডিপেন্ড করে স্যার, লোডের উপরে অনেকটা কস্টটা ডিপেন্ড করে, তারপরে আপনার ফিক্সড চার্জটা ডিপেন্ড করে, সেটা অনেক পরে। আচ্ছা প্ল্যানিংটা আরেকবার বলুন না। আমি বলতে চাইছি প্ল্যানিং করার সময় প্রথম কি করি আমরা, প্রথম কাজ হচ্ছে সাইট ভিজিট। অর্থাৎ ধরো একটা ফ্ল্যাট বাড়ি তৈরি হবে
এখনো তৈরি হয়নি, এখন সবাই ভিত খোঁড়া হয়েছে। তুমি একজন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, তোমাকে যে কন্ট্রাক্ট দিতে তুমি তার সাইটে পৌঁছে দেখতে গেছো ফ্ল্যাট বাড়িটা এখন ভিত খোঁড়া হয়েছে সবে, মানে ভিত ভিত খোঁড়া হয়ে ওই তাতে ইট গাঁথার কাজ চলছে, তোমাকে তখনই হচ্ছে নিয়ে গেছে, কারণ সাইট ভিজিট। তোমাকে তখন আরো দুটো জিনিস পেতে হবে, একটা হচ্ছে ব্রিফ আইডিয়া অ্যাবাউট লোড রিকোয়ারমেন্ট, একটা কাছাকাছি লোড রিকোয়ারমেন্ট একটা আইডিয়া করে নেওয়া। যে ফ্ল্যাটের প্রপার্টিটা তাকে তুমি জিজ্ঞাসা করবে যে আপনার এখানে কটা ফ্ল্যাট তৈরি হবে, অর্থাৎ এই একটা বিল্ডিং এ কটা ফ্ল্যাট হবে, লিফট থাকবে, জলের কি সাবমার্সিবল পাম্প হবে, আর প্রত্যেকটা তোমার ফ্ল্যাট বিল্ডিং এ কটা করে মোটামুটি এসি লাগানোর অ্যারেঞ্জমেন্ট করব। এত কিছু ধরে নিয়ে একটা ব্রিফ আইডিয়া করতে হবে, ঠিক কত 35 কিলোওয়াট নাকি 40 কিলোওয়াট নাকি 35 কিলোওয়াট, একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাওয়া। হ্যাঁ 45 কিলোওয়াট মতো হয়েছে ওকে। তো ওই যে ব্রিফ আইডিয়াও পেলো 40 to 45 কিলোওয়াট মনে করো, তার একটা ব্রিফ আইডিয়া পেলো। আমার প্রশ্ন হচ্ছে ওইটা কেন নেসেসারি, এবং তারপর হচ্ছে লোড রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন, অর্থাৎ তাকে ডিটেলও জানাবে, মানে অটোক্যাডে হোক বা যেখানে হোক তার একটা কাছে একটা ড্রয়িং আছে, টোটাল বিল্ডিং একটা ড্রয়িং আছে, স্যার আপনার ভিডিও স্যার কেটে যাচ্ছে পুরোই স্যার। আটকে গেল তো। 8টা যদি থাকে, 8টা ফ্ল্যাট বাড়ি কি একই রকম জায়গায় লাইট পজিশন বলছে, ফ্যানগুলো কি একই রকম জায়গায়, তো এই 15 অ্যাম্পিয়ারের সকেট এইরকম জায়গায়, তো তার নিখুঁত একদম পুরো প্ল্যানিংটাও দেখে নেবে, একবার নিখুঁত প্ল্যানিং, সেইটা দিয়ে ও নিখুঁত একটা লোড রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করবে। ধরে নিচ্ছি সেটা ও একটা নিখুঁত হিসেব। 3 নম্বরটা একবারও শোনা যায়নি স্যার, অটোগ্যাট থেকে পুরো পিম্পল আটকে গেছিল। বললাম ব্রিফ আইডিয়াটা বোঝা গেছে তো। লোড রিকোয়ারমেন্ট ক্যালকুলেশনটা হচ্ছে যে ব্রিফ আইডিয়াটাতেও মোটামুটি একটা আন্দাজ করে নিল যে আচ্ছা 8টা ফ্ল্যাট, তার মানে 5 কেভিএ করে যদি কানেকশন হয়, মানে 5 কেভিএ করে যদি কানেকশন হয়, তাহলে ধরে নিচ্ছি 8 5 40, আর একটা এক্সট্রা এটা ওটা নিয়ে ওই 45 কেভিএ মতো কানেকশন। এটা একটা ব্রিফ আইডিয়া পেল। আর একটা হচ্ছে যেটা আমি বললাম, অর্থাৎ ওই প্রপাইটারের কাছে ফ্ল্যাটটা তৈরি না হলেও তার কাছে একটা ডিটেল অটোক্যাডে হোক বা যেখানে একটা ড্রয়িং আছে, সেই ড্রয়িংটায় প্রত্যেকটা রুম, প্রত্যেক রুমের কি কি ওয়াল, ওয়ালের উপর কি কি সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যান নিচে কি ফল সিলিং, তাতে কি কি ল্যাম্প, কোথায় 15 অ্যাম্পিয়ারের সকেট, কোথায় ফ্রিজের পয়েন্ট, কোথায় এসির পয়েন্ট, কোথায় এক্সট্রা কিছু লিফট বসবে সেটা, তার একটা নিখুঁত একটা পুরো প্ল্যানিং ওই কন্ট্রাক্টর কিন্তু ওর থেকে চেয়ে নেবে। বা যদি সেক্ষেত্রে ফ্ল্যাটের প্রপার্টিটা বলে যে আপনি বলুন কোথায় কি বসালে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে কন্ট্রাক্টরই বলে দেবে যে এখানে এই বসুক, ওখানে ওই বসুক, ওখানে ওইটা বসুক, এইরকম আকারে ফ্ল্যাটটাকে আপনি সাজান। এই যে টোটাল জিনিসটা করার সময় ওকে একটা নিখুঁত ক্যালকুলেশন করতে হচ্ছে। ধরো নিখুঁত ক্যালকুলেশনটা করেও পেলো 43.7 কিলোওয়াট, একদম নিখুঁত ক্যালকুলেশন পেলো। কিলোওয়াট নয়, কেভি, আমি এখন পাওয়ার ফ্যাক্টর ধরছি না। ধরো এইরকম জাতের একটা লোড রিকোয়ারমেন্ট পেলো, তাহলে এইটা পেলো একদম মানে একদম নিখুঁত হিসাব, এইটা হচ্ছে অ্যাব্রাপ্ট হিসাব। আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াই দিস টু মানে এই দুটোই কেন নেসেসারি? দুটো কি একই কাজের জন্য না দুটো আলাদা আলাদা কাজের জন্য নেসেসারি? কি মনে হয় তোমাদের? সবাই কি শুনতে পাচ্ছে আমার কথাটা? স্যার সাপ্লাই অথরিটিকে জানাতে হবে তো এর ব্যাপারটা, যে কত কি মানে লোড লাগবে বা কিছু। সাপ্লাইকে, হ্যাঁ এক্স্যাক্টলি। প্রথম যেটা ব্রিফ আইডিয়াটা দরকার সেটা হচ্ছে যে আমি যখন কানেকশনটা অ্যাপ্লাই করছি না, তখন আমাকে জানাতে হবে যে আপনি কত কেভিএর একটা লোড ডিমান্ড করছেন, কারণ এইটার উপর ডিপেন্ড করবে ওই কি রকম সার্ভিস ওয়ার্ড দেবে, সার্ভিস ওয়ার্ডটা কোথা দিয়ে আসবে, আন্ডারগ্রাউন্ড হয়ে আসবে, দেখে পাচ্ছে থ্রি ফেজ সেটা আন্ডারগ্রাউন্ড হয়ে আসবে নাকি এই দিক দিয়ে ঘুরে ঢুকবে, এইখান থেকে একটা আইডিয়া করে নেওয়া, সেই জন্য নেসেসারি ওটা। আর এইটা কেন নেসেসারি? তার কারণ হচ্ছে ওই ফ্ল্যাটের ইন্টারনাল যত ওয়ারিংস হবে, অর্থাৎ মিটার থেকে ডিস্ট্রিবিউশন বক্স, সেখান থেকে কত কত এমসি কিভাবে ছড়াবে, কোথায় কি করে ছড়াবে, তার অর্থাৎ ওই ফ্ল্যাট বিল্ডিংটার ইন্টারনাল যত ওয়ারিং হবে তার জন্য দরকার এটা।
আর বাইরে থেকে কি সার্ভিস কানেকশন কোথা দিয়ে ঢুকবে তার জন্য দরকার এটা। দেখো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এই তিনটে কাজ হয়ে যাওয়ার পর মেবি এই তিনটে কাজ করতে 1 মাস সময় লাগলো, 1 মান্থ, 1 মাস সময় লাগলো মেবি। 1 মাস সময়ের মধ্যে এই 1 মাস সময় হওয়ার পর হচ্ছে সাবমিট। সাবমিট কি কি সাবমিট করছে কন্ট্রাক্টর? অনেক কিছু জিনিস সাবমিট করছে, প্ল্যান, ড্রয়িং, আর হচ্ছে তোমার ধরো বিওএম, বিলিং অফ মেটেরিয়াল, কি কি জিনিস লাগছে বা না লাগছে, ঠিক আছে। বিওএম আর তার স্পেসিফিকেশন। বিওএম হচ্ছে বিলিং অফ মেটেরিয়াল, কি কি জিনিস লাগবে, অর্থাৎ কটা সুইচ, কত কেবল, কটা অ্যাঙ্গেল, কটা ব্র্যাকেট, কটা বোর্ড, কটা মেটাল বোর্ড, কত বাই কত, এভরিথিং এর নিখুঁত হিসাব বিওএম এবং তার স্পেসিফিকেশন। এই ডিটেল প্ল্যানিংটা করে ও সাবমিট করবে। কাকে সাবমিট করবে? ওই ডিস্ট্রিবিউশন কোম্পানিকে, মানে সাপ্লায়ারকে। সাপ্লায়ারকেও টোটাল ব্যাপারটাও সাবমিট করবে। ডিটেল ড্রয়িং, এই ড্রয়িংটার মধ্যে থাকছে ক্যাড ড্রয়িং, যে ক্যাড ড্রয়িং তোমাদেরকে প্রত্যেক বছর ছেলেদেরকে আমি করাই বলতে থাকো। ক্যাড ড্রয়িং তোমরা 4th সেমিস্টার একটা ক্যাড ড্রয়িং করে এসেছো অটোক্যাডে, এই সেমিস্টারও ক্যাড ড্রয়িং, এই সাবজেক্টটারই প্র্যাকটিক্যালটা ছিল ক্যাড ড্রয়িং। এখানে কি করতে হতো, একটা বিল্ডিং, সে বিল্ডিং এর 4টে দেওয়ালে কিভাবে তারটা নিয়ে যাবে, তারটা উপর থেকে নামাবে, তার ডিটেল একটা ড্রয়িং করতে হতো, সেইটা হচ্ছে ক্যাড ড্রয়িং। তো এই প্ল্যান, ড্রয়িং, এইগুলো সমস্ত ডিটেল করে সাপ্লায়ার কাছে ওই কন্ট্রাক্টর জমা দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে প্ল্যানিং পার্ট। এরপরে পার্টগুলো পরের দিন বলবো, আজকে আর সময় নেই, নেটটাও ডিস্টার্ব করছে। যতটা যা বললাম কারো কোনো বুঝতে অসুবিধা আছে নাকি শুধু একটু বলো, আদারওয়াইজ আমি অ্যাটেন্ডেন্সটা তুলছি। স্যার বলো বলো। বলছি যে আমাদের ইলেকট্রিসিটি যে রুলটা, ইন্ডিয়ান রুলটা 1956 এটা হয়েছিল, তারপরে কি আবার কোনো লেটেস্ট ভার্সন এসেছিল? 2003 কারেক্ট কিছু 2003 1956 এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এরপর অ্যামেন্ডমেন্ট হয়েছে 1982 তে, অ্যামেন্ডমেন্ট হয়েছে 1987 অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানে যোগ হয়েছে আরো কিছু রুল, 1999 এ হয়েছে, তারপরে বোধ হয় 2003 হচ্ছে লেটেস্ট, এরপর আর কিছু অ্যাড হয়নি। স্যার আমরা কোনটা করবো, আমাদের জানার দরকার কোন? 56। ঠিক আছে, তোমরা পড়ো 56। আচ্ছা, আর কিছু জানা নেই তো আমি ইয়েটা রেকর্ডিংটা বন্ধ করছি আর অ্যাটেন্ডেন্সটা তুলছি।